ত্রয়োদশ নির্বাচনে ভোটার 13.5 কোটি। চূড়ান্ত তালিকা প্রকাশ। গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা পায়নি ইসি। আপত্তিতে ঝুলে গেল আমজনগণ পার্টির নিবন্ধন। প্রাথমিক শিক্ষকদের বেতন 11তম গ্রেডে দেওয়ার সুপারিশ করে অর্থ বিভাগে চিঠি। গানের শিক্ষক নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেবে পরবর্তী সরকার, আশা উপদেষ্টার। রংপুরে ক্যান্সার আক্রান্ত রোগী বাড়লেও হাসপাতালে নেই আলাদা বিভাগ। 16 বছর ধরে নষ্ট রেডিওথেরাপি যন্ত্র। আছে জনবল সংকট ও ব্যাহত চিকিৎসা সেবা। হিমাগারে আলু রেখে বিপাকে চাষি ব্যবসায়ী, মিলছে না কেনা দামও। পকেট থেকে গুনতে হচ্ছে ভাড়া। শিগগিরই দর বেড়ে লোকসান কমে আসবে বলছে কৃষি বিপণন অধিদপ্তর। এবং বরেন্দ্র অঞ্চলে নবান্নের আমেজ। নওগাঁয় সপ্তাহব্যাপী মেলায় গ্রামীণ ঐতিহ্য। জয়পুরহাটে মাছের মেলা। 20 গ্রামে উৎসবের আমেজ। বগুড়ায় দর্শনার্থীর উপচে পড়া ভিড়। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার 12,77,00,000। নারী ভোটার বেড়েছে 4% বেশি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইসি সচিব জানান, গণভোট নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি সরকার। এনসিপি ও বাসদ মার্ক্সবাদী চূড়ান্ত নিবন্ধন পেলেও আপত্তির কারণে ঝুলে গেছে আমজনগণ পার্টির ভাগ্য। ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার অন্তত 1 মাস আগে যেসব ব্যক্তির বয়স 18 বছর হবে তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন। চলতি বছর জুলাইয়ে এমন বিধান যুক্ত করে ভোটার তালিকা অধ্যাদেশের অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এরই ধারাবাহিকতায় 31 অক্টোবরের মধ্যে 18 বছর পূর্ণ করেছেন তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রেখে 23 নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। দাবি আপত্তি শেষে মঙ্গলবার প্রকাশ করা হলো চূড়ান্ত তালিকা। ইসি সচিব জানান, এখনও গণভোট নিয়ে কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। পুরুষের ভোটারদের সংখ্যা হচ্ছে 6,48,14,907। মহিলা ভোটারদের সংখ্যা হচ্ছে 6,78,79,042 আর হিজড়া 1234, 1234। মোট ভোটারটা হচ্ছে 12,76,95,183। এদিকে অভিযোগ না পাওয়ায় এনসিপি ও বাসদ মার্ক্সবাদী দলকে চূড়ান্ত নিবন্ধন দিয়ে গেজেট প্রকাশ করেছে ইসি। তবে আপত্তি পাওয়ায় ঝুলে গেছে আমজনগণ পার্টির ভাগ্য। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী এই দুটোকে নিবন্ধন এ পর্যায়ে দেওয়া হবে। আর বাংলাদেশ আমজনগণ পার্টির বিষয়ে যে আপত্তিগুলো এসছে সেগুলো পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত দেওয়া হবে। এছাড়া আজই প্রবাসী ভোটারদের রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ উদ্বোধন করতে যাচ্ছে ইসি। আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। যারা দেশ ও জনগণের সঙ্গে বেইমানি করে তাদের পরিণতি সবসময় খারাপ হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে বগুড়া 7 মাথায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিনের অনুষ্ঠানে তিনি বলেন, দিনের ভোট রাতে করার জন্য শেখ হাসিনা 8,000 কোটি টাকা খরচ করেছেন, যার মধ্যে 3,000 কোটি প্রশাসনের কর্তারা পেয়েছেন বলে অভিযোগ করেন রিজভী। বলেন, দেশ ও জনগণের সম্পদ লুট করলে সেই রাজনৈতিক দল জনগণের হতে পারে না। পরে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন তিনি। এছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, শিক্ষার্থীদের বই, কৃষকদের সার ও বীজ বিতরণ এবং শ্রমিকদের শীতের পোশাক বিতরণ করা হয়। দিনের ভোট রাত্রে এইটি করার জন্য 8,000 কোটি টাকা খরচ করেছিলেন শেখ হাসিনা। এর মধ্যে 3,000 কোটি টাকা যারা যে সমস্ত প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, গোয়েন্দা সংস্থা এই কাজের রপ্ত ছিলেন, দিনের ভোট রাত্রে তাদেরকে দিয়েছেন। নিজের দেশের সাথে বেইমানি করে, স্বাধীনতার সাথে বেইমানি করে, যারা জনগণের রক্ত চুষে খায় তাদের পরিণতি অত্যন্ত খারাপ হয়। নারায়ণগঞ্জে নতুন আরও 5টি মামলায় সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে সদরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আইভীর বিরুদ্ধে সদর থানার দায়ের করা পুলিশ নির্যাতনের একটি মামলার এবং ফতুল্লা অঞ্চল অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইমুনা আক্তার মনিনের আদালতে ফতুল্লা থানায় দায়ের করা 4টি হত্যা মামলার শুনানি অনুষ্ঠিত হয়। 5টি মামলাতেই আইভীকে গ্রেফতার দেখানোর পুলিশ আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। তবে শুনানির সময় আইভী আদালতে উপস্থিত ছিলেন না। বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন। পঞ্চগড় থেকে দেখা মিলছে অপরূপ কাঞ্চনজঙ্ঘার।
এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। সরকারি প্রাথমিক শিক্ষকদের বেতন 13তম গ্রেড থেকে 11তম গ্রেডে দিতে অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন পোদ্দার। বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলোর মধ্যে 9টি সংগঠন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়েছেন। তবে ভূঁইফোর 4টি সংগঠনের সদস্যরা আন্দোলন করেছে। তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে অযৌক্তিক আন্দোলনের ডাক দিয়ে ভোগান্তিতে ফেলেছেন বলে মন্তব্য করেন উপদেষ্টা। আন্দোলনের সময় শিক্ষকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। গানের শিক্ষক নিয়োগ এ সরকারের আমলে না হলেও পরবর্তী সরকার পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সহকারী শিক্ষকরা তারা 13 গ্রেডে বেতন পাচ্ছেন, তারা যেন 11 গ্রেড পান সেই জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে লিখেছি। ওনারা রেফার করেছেন আমাদের বেতন কমিশনে। আমরা ক্যাবিনেট যে আমাদের আছে এই ডিভিশন আছে সেখানে আমরা তদবির করেছি যেন ওনারা আমাদের ফেভারে বলেন। আমি উপদেষ্টাদের তদবির করছি, ওনারা ফেভারে বলেন। আমি নিজে ওইখানে গেছি এই কি বলে পে কমিশনে। আমি গিয়ে ওনাদের আমি কনভিন্স করার চেষ্টা করেছি, যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেছি কেন 11তম গ্রেড প্রাপ্য। ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের যোগ্য সব প্রভাষককে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি সহ 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন প্রভাষকরা। সকাল থেকে সরকারি আনন্দমোহন কলেজ সহ ময়মনসিংহ জেলার 8টি সরকারি কলেজের 151 জন প্রভাষক স্ব কলেজে কর্মসূচি পালন করেছেন। এতে ব্যাহত হয় শিক্ষা কার্যক্রম। এ সময় চলমান মামলাগুলো নিষ্পত্তি, জাতীয়করণকৃত কলেজগুলোর বিতর্কিত ক্যাডারভুক্তির প্রজ্ঞাপন বাতিল সহ 3 দফা দাবি জানান শিক্ষকরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন শিক্ষকরা। শিক্ষা ক্যাডারে এই সমস্ত যোগ্যতা অর্জন করেও কিন্তু এইখানে নিয়মিত কোনো পদোন্নতি হয় না। এটা আমাদের জন্য লজ্জাকর বিষয়। আমরা আর চাই না এইভাবে রাস্তায় এসে আমাদের দাবিগুলো উত্থাপন করতে বারবার। আমাদের প্রত্যেকটা ব্যাচ 11 বছর 10 বছর 8 বছর অতিক্রম হচ্ছে, কিন্তু আমরা যথোপযুক্ত সময় পদোন্নতি পাচ্ছি না। এটা আমাদের জন্য বঞ্চনার, আমাদের আর্থিকভাবে সামাজিকভাবে। রংপুরে ব্রাকসুর সুনির্দিষ্ট রোডম্যাপ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এ সময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ চড়াই উতরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ সংযুক্ত করা হয়েছে। এরপরও নির্বাচন পেছাতে নানা টালবাহানা করছে প্রশাসন। তাই দ্রুত নির্বাচনী আচরণবিধি সহ ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানান তারা। অন্যথায় দাবি আদায়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। ব্রাকসু হচ্ছে আমাদের অধিকার। আবু সাইদের বিশ্ববিদ্যালয়ে ব্রাকসু প্রতিষ্ঠা আমার সর্বদা ঐক্যবদ্ধ। আমরা চাই আজকের মাঝে যেন আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের রোডম্যাপ ঘোষণা করা হয়। আমরা এই টালবাহানা চাই না। আমরা চাই যে আজকের মধ্যে আমাদের এই রোডম্যাপ দিবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে আমাদের ব্রাকসু নির্বাচন দিতে হবে। 60তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। অন্যান্য বছরের তুলনায় এবারের আয়োজন অনাড়ম্বর হওয়ায় অসন্তোষ প্রকাশ করছেন চকসুর নির্বাচিত প্রতিনিধিরা। হীরক জয়ন্তীর আয়োজন না থাকা নিয়েও উঠেছে প্রশ্ন। বিস্তারিত জানাচ্ছেন নিগার মেহেরিন রিনি। 60 বছর পূর্ণ হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। উৎসবমুখর পরিবেশে হীরক জয়ন্তী উদযাপনের কথা থাকলেও আয়োজন হলো নিতান্তই সাদামাটা। মঙ্গলবার সকাল 10:30টায় ক্যাম্পাসে বের হয় শোভাযাত্রা। এতে অংশ নেন সীমিত সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী। ক্লাস পরীক্ষা চলায় শোভাযাত্রা বা কেক কাটা কোনোটিতেই তেমন দেখা মেলেনি শিক্ষার্থীদের। হীরক জয়ন্তী না হওয়ায় প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীরা। জাঁকজমকপূর্ণ আয়োজন হীরক জয়ন্তীতেও থাকা উচিত। সাংস্কৃতিক প্রোগ্রামগুলো যদি প্রচারিত হতো এবং সেটা আমাদের মনে রাখার মতোই হতো। এদিকে প্রায় দীর্ঘ 3 যুগ পেরিয়ে চাকসু নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন নিয়ে প্রত্যাশায় ভাটা পড়ার কথা জানান নির্বাচিত প্রতিনিধিরা। এবারই সবচেয়ে দায়সারাভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তারা। হীরক জয়ন্তীর মতো একটা দিন কিন্তু তেমন কোনো আয়োজন দেখছি না। মনে হচ্ছে একটা নর্মাল দিবস পালন করা হচ্ছে। যেই সময় উৎসব হবে সেই উৎসবে হীরক জয়ন্তী প্লাস অন্য যে প্রোগ্রাম সেটা যেন সুন্দরভাবে করে। হীরক জয়ন্তী উপলক্ষে আমাদের একটি প্রোগ্রাম হবে বলেন ভিসি মহোদয় এবং প্রভৃতি যারা ছিলেন তারা একটা সিদ্ধান্তে পৌঁছেছেন। তবে আশার কথা শোনাচ্ছে কর্তৃপক্ষ। প্রাক্তন বর্তমান সব শিক্ষার্থীকে নিয়ে বিশ্ববিদ্যালয় বড় পরিসরে হীরক জয়ন্তী উদযাপনের কথা ভাবছে বলে জানিয়েছেন প্রক্টর। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লগ্ন থেকে আজ পর্যন্ত যত ছাত্রছাত্রী
বিভিন্ন স্থানে তারা প্রতিষ্ঠা লাভ করেছে, দেশে বিদেশে তাদের উপস্থিতি একান্ত প্রয়োজন, গুছিয়ে নিয়ে তারপর আয়োজন করা উচিত। 1966 সালের 18 নভেম্বর 200 শিক্ষার্থী ও 7 জন শিক্ষক নিয়ে যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। নিগার মেহরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বাংলা সময় আরও থাকছে। কুড়িগ্রামের নদ নদী অববাহিকার 4 শতাধিক চর, 300তেই নেই চিকিৎসা সেবার ন্যূনতম সুযোগ সুবিধা। অনুন্নত যোগাযোগ ব্যবস্থাকে দায়ী করল স্বাস্থ্য বিভাগ। রংপুরে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সার আক্রান্ত রোগীর সংখ্যা। গত 5 মাসে শুধু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার হয়েছে 267 জনের। তবে আলাদা ক্যান্সার বিভাগ না থাকা ও দীর্ঘ সময় ধরে রেডিওথেরাপি যন্ত্র নষ্ট থাকায় রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আগামী বছরই নতুন যন্ত্রপাতি সহ একটি পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালু করা হবে। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগের সামনে ক্যান্সার আক্রান্ত রোগীদের দীর্ঘ জটলা। বর্তমানে বিভাগটিতে আউটডোরে কেমোথেরাপি সেবা চালু রয়েছে। চিকিৎসকরা জানান প্রতিদিন গড়ে বিভাগটি থেকে 100 জন রোগী চিকিৎসা নেন। তবে জনবল সংকটে সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। 25 থেকে 30টা রোগী পার ডে দেওয়ার চেষ্টা করি, যদিও এটা আসলে খুব চ্যালেঞ্জিং বিষয় 4টা বেডে থেরাপি দেওয়া। নাহলে আমরা যদি এটা নাও দিই তাহলে সিএলটা পিছিয়ে যাচ্ছে। পেশেন্টের একটা কেমোথেরাপি সিএল নিতে গেলে তাদের একটা দীর্ঘ লাইন অপেক্ষা করতে হয়। অন্যদিকে 16 বছর ধরে অচল হয়ে পড়ে রয়েছে রেডিওথেরাপি যন্ত্র। কর্তৃপক্ষের তথ্য মতে গত 5 মাসে হাসপাতালটিতে ক্যান্সার আক্রান্ত 267 জনের অস্ত্রোপচার হয়েছে, যাদের অনেকেই তৃতীয় অথবা চতুর্থ পর্যায়ের রোগী। চিকিৎসকরা বলছেন আলাদা বিভাগ না থাকার পাশাপাশি রেডিওথেরাপি যন্ত্র দীর্ঘ সময় নষ্ট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। ক্যান্সার চিকিৎসার জন্য 3টা উইংস আছে, আমাদের এখানে তো 1 নম্বর 2 নম্বর 2টা উইংস নাই। সার্জিক্যাল অনকোলজি এই বিভাগটি যদি চালু হয়ে যায় তাহলে আরও বেশ কিছু ওই বিভাগের কিছু দক্ষ চিকিৎসক আমরা পাবো, তার মাধ্যমে বিশেষ বিশেষ চিকিৎসাগুলো দেওয়া সম্ভব হবে। আগামী বছর আধুনিক যন্ত্রপাতি স্থাপন সহ পূর্ণাঙ্গ ক্যান্সার বিভাগ চালুর আশ্বাস হাসপাতাল পরিচালকের। 15 তলা যে বিল্ডিংটা হচ্ছে, যেটা অলমোস্ট কমপ্লিটেড, হয়তো আমরা আগামী বছরে আমরা হ্যান্ডওভার পাবো। সেই বিল্ডিংয়ে কিন্তু একটা বড় অংশ থাকবে রেডিওথেরাপি বা ক্যান্সার বিভাগ। এটা চালু হলে কিন্তু এই পুরো উত্তরবঙ্গে একটা প্রোগ্রেসিভ ডেভেলপমেন্ট, একটা ট্রিটমেন্ট, ক্যান্সার ট্রিটমেন্ট আমরা এখানে চালু করতে পারবো। তবে শুধু আশ্বাস নয়, ক্যান্সারের চিকিৎসা সেবা নিশ্চিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের তাগিদ সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। লাভের আশায় হিমাগারে আলু মজুত রেখে মহাবিপাকে পড়েছেন আলু চাষি ও ব্যবসায়ীরা। হিমাগার থেকে আলু বের করে বাজারে বিক্রি করে কেনা দামও উঠছে না। এমনকি চাষিদের পকেট থেকে দিতে হচ্ছে কোল্ড স্টোরেজের ভাড়া। কৃষি বিপণন কর্মকর্তা জানান আলুর বাজার দর কম থাকায় হিমাগার থেকে আলু বের হচ্ছে ধীর গতিতে। মোহাম্মদ সোহেলের ছবিতে সাকির হোসেন বাদলের রিপোর্ট। কোল্ড স্টোরের সামনে ব্যবসায়ীদের আগের মতো নেই ভিড়। লাভের আশায় কোল্ড স্টোরে আলু মজুদ রেখে মহাবিপাকে আলু চাষি ও ব্যবসায়ীরা। আলু উৎপাদনে অন্যতম নীলফামারী। গত মৌসুমে জেলায় আলুর বাম্পার ফলন হয় প্রায় 5,50,000 মেট্রিক টন। দাম ভালো পাওয়ায় কোল্ড স্টোরগুলোর ধারণ ক্ষমতার কাছাকাছি 75,700 মেট্রিক টন আলু মজুদ রাখেন চাষি ও আলু ব্যবসায়ীরা। তবে বাজারে আলুর দাম কম থাকায় কোল্ড স্টোর থেকে ব্যবসায়ীরা আলু বের করছেন ধীর গতিতে। আলু রাখার সময় শেষ হলেও কোল্ড স্টোরগুলোতে অর্ধেক আলু রয়ে গেছে। ব্যবসায়ী এবং কৃষকরা বলছেন মজুদ আলু বাজারে বিক্রি করতে গেলে কেনা দামও পাচ্ছেন না তারা। এমনকি কোল্ড স্টোরের ভাড়াও দিতে হচ্ছে পকেট থেকে। খরচা 14 টাকা, এখন বিক্রি করেছি মনে করুন 9 টাকা। আমার কিভাবে পোষাবে? আমরা যে গৃহস্থগুলো আসি সব এক মাটি। এবছর যে ধাক্কা খাসি, আগামীতে আমি উঠি দাঁড়ে পাবো না। আমাদের মজুদ করছিলাম 82,000 বস্তা, এই জগৎ ডেলিভারি হয়ে গেছে 45,000 বস্তা। আলু বের করার সময় বৃদ্ধির কথা জানিয়ে দাম বাড়তে পারে বলে জানান কৃষি বিপণন কর্মকর্তা। যে দামটা বিরাজ করছে এখন বাজারে, এই দামটা থেকে আরও 1 টাকা 2 টাকা বাড়তে পারে, হয়তো কমবে না। নতুন আলু যেহেতু এবার একটু দেরিতে আসবে, সুতরাং পুরাতন আলু যেটা মজুদ আছে সেই আলুটাও কিছুটা হলেও ব্যবহার হবে। নীলফামারীর 11টি কোল্ড স্টোরে আলু মজুদ রাখার ধারণ ক্ষমতা 90,100 মেট্রিক টন। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী। বাংলা সময় আরও থাকছেন। অব্যবস্থাপনায় জর্জরিত ঠাকুরগাঁওয়ের সরকারি মুরগি প্রজনন ও উন্নয়ন খামার। প্রান্তিক খামারিদের চাহিদা পূরণ নিয়ে শঙ্কা, অর্জিত হচ্ছে না লক্ষ্যমাত্রাও।
কুড়িগ্রামে নদ নদী অববাহিকার 4 শতাধিক চরের মধ্যে 350 চরেই নেই চিকিৎসা সেবার ন্যূনতম সুবিধা। এসব চরের মানুষকে চিকিৎসা সেবা নিতে নদীপথে দীর্ঘ ভোগান্তির পর পৌঁছাতে হয় উপজেলা বা জেলা শহরের হাসপাতালে। চরবাসীদের অভিযোগ, কেউ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা সেবাটুকুও পান না তারা। এদিকে অনুন্নত যোগাযোগ ব্যবস্থায় চরাঞ্চলে চিকিৎসা সেবা দেওয়া কষ্টসাধ্য বলে জানায় স্বাস্থ্য বিভাগ। বাদশাহ সৈকতের পাঠানো তথ্য ও জামিল মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। কুড়িগ্রাম সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের চর কালিরালগা। 4 বছর আগে জেগে ওঠা এ চরে 4 শতাধিক পরিবার বাস করলেও নেই স্বাস্থ্যসেবার কোনো সুবিধা। একই চিত্র জেলার ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারের অববাহিকায় বেশিরভাগ চরের। বাসিন্দারা জানায়, চরের কোনো মানুষ অসুস্থ হলে বালুচরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে নৌকায় 1.5 থেকে 2 ঘন্টা পথ পাড়ি দিয়ে যেতে হয় জেলা বা উপজেলা শহরের নিকটবর্তী কোনো ঘাটে। তারপর আবারও বালুচর পার হয়ে অটো বা রিকশায় 8 থেকে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছাতে হয় হাসপাতালে। এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, এখানে কোনো ক্লিনিক নাই। যদিও একটা টাকা আছে, এখান থেকে অনেক নদী পার হয়ে যাওয়া লাগে। বড় ডাক্তারখানা নাই, আমরা এখন কি করবো? আমরা না হাইরা বালাসর বান গা নৌকায় তুলি, নৌকায় থেকে মনে করেন যে আমরা কুড়িগ্রাম বিলা যাই। যদি আমাদের এলাকায় ভালো একটা ক্লিনিক বা চিকিৎসা ব্যবস্থাটা যদি ভালো থাকে, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে অজরে প্রাণগুলো যে যায়, সেই প্রাণগুলো আশা করা যায় যে যাবে না। বাসিন্দাদের সুবিধা নিশ্চিতে আলাদা চর মন্ত্রণালয় প্রতিষ্ঠা করার দাবি চর উন্নয়ন কমিটির। যে কোনো চরের জীবন উন্নয়ন করতে গেলে চর বিষয়ক মন্ত্রণালয় ছাড়া এটা সম্ভব নয়। এদিকে চর অঞ্চলে সেবা দেওয়া চ্যালেঞ্জ হলেও বিভিন্নভাবে চিকিৎসা কার্যক্রম চলছে বলে দাবি সিভিল সার্জনের। চর এলাকায় যে সমস্ত লোকজনের বসবাস, তাদের মাঝে যেন স্বাস্থ্য সেবাটা পাই, সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু চরের এলাকার স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াটা একটু কষ্টসাধ্য হচ্ছে এই কারণে যে ওখানে যোগাযোগ ব্যবস্থার একটা সমস্যা হয়েছে। কুড়িগ্রামে বিভিন্ন নদ নদীর অববাহিকায় 4 শতাধিক চরে 5 লাখের বেশি মানুষ বসবাস করেন। সময় সংবাদ, কুড়িগ্রাম। চাঁপাইনবাবগঞ্জ পারিবারিক বিরোধের জের ধরে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে 3 নারী আহত হয়েছেন। পুলিশ জানায়, শহরের ফকিরপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসি খাতুনের সঙ্গে তার আত্মীয় মোহাম্মদ চানের পারিবারিক বিরোধ চলছিল দীর্ঘদিন ধরেই। এরই জেরে বিকেলে ফকিরপাড়ার বাড়ির কাছে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে শম্পা, শান্তনা ও রিপা নামে 3 নারী আহত হন। জেলা হাসপাতাল থেকে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গাজীপুরের টঙ্গীতে আগুনে পুড়ে গেছে 6টি চটের বস্তার গুদাম। ফায়ার সার্ভিস জানায়, ভোর 5:30টার দিকে রেল লাইনের পাশে টিন শেড গুদামগুলোতে আগুন লাগে। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1 ঘন্টার চেষ্টায় 6:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদপুরে সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি রুহুল আমিন হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, সোমবার রাতে প্রযুক্তি সহায়তায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে। গত 11 নভেম্বর ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকায় রুহুল আমিনের থেকে বিক্রয় করা পণ্যের টাকা ছিনতাইয়ের চেষ্টা করে আসামি রবিন ও তার সহযোগী। বাধা দিলে রুহুলকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়। ঝিনাইদহে প্রবাসী মাহবুব হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে সদরের কালাগ্রামে ঝিনাইদহ মাগুরা সড়কে ব্যানার ফেস্টুন নিয়ে কর্মসূচিতে অংশ নেন তারা। এ সময় তারা প্রবাসী মাহবুব হোসেন হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। এর আগে গত 15 নভেম্বর জমি নিয়ে বিরোধের জেরে কম্বোডিয়া প্রবাসী মাহবুবকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে 13 জনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ 2 বছর পর রাঙামাটির সাজেকে সেনা সহায়তায় বিশুদ্ধ পানি পেল এলাকাবাসী। দুপুরে বাঘাইছড়ির মাচালং বাজারে পরিত্যক্ত পানির প্ল্যান্ট সংস্কার করে তা সচল করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করে স্থানীয় জনগণ ও পর্যটকদের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনী বহু বছর ধরে পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে শিক্ষা, স্বাস্থ্য, মানবিক সহায়তা ও নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে আসছে। সার ডিলার নিয়োগ ও বিতরণ সমন্বিত নীতিমালা 2025 বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির নেতারা। নতুন নীতিমালা বাস্তবায়ন হলে ইউনিয়ন পর্যায়ে সিন্ডিকেট ও বাজার কারসাজি, গুদাম ও বিক্রয় কেন্দ্র স্থাপনে ব্যয় বৃদ্ধি সহ মাঠ পর্যায়ে সার সরবরাহে জটিলতা দেখা দিতে পারে বলে দাবি করেন তারা।
আমি এখন 12 জন দিয়ে কভার করতে পারি না, 3 জন দিয়ে হলে তো এটা সিন্ডিকেটের সম্ভাবনা আর একটু বেশি হবে। 2000 নীতিমালা পূর্ব নীতিমালা এটা বহাল রাখার জন্য দূর দাবি জানাই। বর্ষার শেষে নদী খাল বিল থেকে দেশি মাছের সরবরাহ বেড়ে যাওয়ায় চাষের মাছের চাহিদা কমেছে। রাজশাহীর নওদাপাড়া আড়তে কমেছে মাছের দামও। অন্যদিকে বগুড়ার মহাস্থানগড় মোকামে সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি এসেছে সবজির দামে। আড়তদাররা জানান, বর্ষার পানি কমতে শুরু করায় বিভিন্ন জলাশয় থেকে প্রচুর দেশি মাছ বাজারে আসছে। ফলে রুই, কাতলা, সিলভার পাঙ্গাস সহ চাষের মাছের চাহিদা কমেছে। এতে আড়তে সরবরাহ কিছুটা কমেছে আর দাম কিছুটা নেমে এসেছে। নওদাপাড়া আড়তে প্রতিদিন 200 থেকে 300 মণ মাছ ওঠে। দৈনিক লেনদেন হয় 40 থেকে 50 লাখ টাকা। অন্যদিকে সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে বগুড়ার মহাস্থানগড় সবজির মোকামে পাইকারিতে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির মূল্য নেমে এসেছে প্রায় অর্ধেকে। তবে শীতের বৈরী আবহাওয়ার কারণে ফলন কম হওয়ায় মরিচ ও পেঁয়াজের দাম নাগালের বাইরে। কুয়াশা মৌসুম, ওষুধটা কম লাগে, সেই হিসেবে আমরা 2200 টাকা মনে কৃষক খুশি। 25 থেকে 30 টাকা বেচলে আমাদের অল্প কিছু প্রফিট হবে। মাছের সরবরাহ আজকে একটু কম আছে, ওই জন্য বাজারটা একটু ভালো আছে। 210 টাকা কেজি, এই মাছটা কেজি ছিল আগে 250 টাকা, 40 টাকা পর্যন্ত। শীতের দিনে ঠান্ডা তো জায়গা নামতে চায় না, এর দাম বেশি, পাইকারও কম আসে। বৃষ্টিটা পরে হয়েছে, সেহেতু বৃষ্টির কারণে বিলের মাছটা আছে, তো বিলের মাছও প্রচুর আসছে, সেটাও একটা কারণ। জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে চলছে গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়নে পরিষদের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনটির দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। মাঝে মধ্যেই দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। জমি জটিলতা নিরসন করে নতুন ভবন তৈরির আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। গাইবান্ধা থেকে বিপ্লব ইসলামের প্রতিবেদন। ফেটে চৌচির জরাজীর্ণ পরিত্যক্ত ভবন, মাঝে মধ্যেই খসে পড়ছে পলেস্তারা। এমন ঝুঁকিপূর্ণ ছোট একটি ভবনে চলছে গাইবান্ধার পলাশবাড়ির কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের অর্ধ লক্ষাধিক মানুষের নাগরিক সেবা প্রদানের কার্যক্রম। ঝুঁকিপূর্ণ ভবনটির দেয়াল ও ছাদে ফাটল ধরেছে। প্রায়ই দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে। বিকল্প ভবন না থাকায় বাধ্য হয়ে ছোট ভবনের ভেতরেই চলে গ্রাম আদালতের কার্যক্রম, ইউপি চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের দাপ্তরিক কাজ ও ডিজিটাল তথ্য সেবা সহ সকল কার্যক্রম। আমরা এখানে আসলেই মনে হয় কখন ভাঙ্গা পারে, এরকম আমরা ভয়েতে কেউ ঢোকেই নেই অবস্থা। পানি পড়ে, পানি ঝপঝপ করে বৃষ্টি পড়ে নিচে। সময় বাচ্চা নিয়ে আসা লাগে, মহিলা মানুষ আছে, তারা ভেতরে ভয়ে ঢুকতে পারেন এই ভবনের কারণে। এদিকে ভবনের অভাবে সরকারি বরাদ্দকৃত বিভিন্ন ত্রাণ পরিষদের ব্যবহৃত কম্পিউটার সহ বিভিন্ন দরকারি কাগজপত্র বৃষ্টিতে ভিজে ও যত্রতত্র রাখার কারণে নষ্ট হচ্ছে। চাল রাখার আমাদের খুব চাল রাখার সমস্যা, বীজের ব্যবস্থা আমরা এখানে বসে করার টেনশন করতে পারি না, ভয়ে ভয়ে থাকি। সেবা প্রত্যাশী বা আমরা সেবা দিচ্ছি, আমার সবসময় একটা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগিয়ে মানুষকে সেবা দিয়ে যাচ্ছি। পরিষদের ভবনটি জরাজীর্ণ হওয়ায় নতুন করে মেরামত সম্ভব না জানিয়ে জমি জটিলতা নিরসন হলে নতুন ভবন নির্মাণের আশ্বাস স্থানীয় সরকার বিভাগের। এই উচ্ছেদ কার্যক্রমটি শেষ হলে ইউনিয়ন পরিষদের এই 25% অধিক যে জায়গাটি আছে সেটি তারা দখলে আসলেই আমরা একটি পূর্ণাঙ্গ প্রস্তাব পাঠাবো নতুন একটি ইউনিয়ন পরিষদ ভবন স্থাপনের জন্য। 1962 সালে কিশোরগাড়ি ইউনিয়ন পরিষদের 4 রুমের এই ভবনটি নির্মাণ করা হয়। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। রাজধানীর গুলশানে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি যাচ্ছে সেখানে। গ্রেফতার করে তাদেরকে 21 দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে থেকে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল। ব্যারিস্টার মওদুদ আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার, তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবেশ ভট্টাচার্য জজ ছিলেন, তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে তিনি মুক্ত করার ব্যবস্থা করেছিলেন। এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হঠাৎ করে মনে পড়ছে, এটা থেকে এটাই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা, গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটাই খুঁজে পাবো যে ব্যারিস্টার মওদুদ আহমেদ একটা আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন। বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন, কিন্তু তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি যে তাকে বোধহয় মূল্যায়ন করার সবচেয়ে ভালো পথ হবে। আমি বক্তব্য বাড়াবো না, এই জন্যে আমি আগে বলছি ক্ষমা চেয়েছি। এখানে শুনতে পারতাম আজকে সকলের কথা, আমি নিজে উপকৃত হতাম।
এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব বেশি দরকার ছিল, কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন, তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম, নিঃসন্দেহে। আমার দুঃখ হয় যে তিনি এই ফ্যাসিস্ট হাসিনার পতনটা দেখে যেতে পারেননি, যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন। আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাবো, আমাদের পরবর্তী প্রজন্ম পাবে। বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা, যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে, আমাদেরকে ফ্যাসিস্টদের হাত থেকে মুক্ত করেছে, তাদের জন্য এই বইগুলো পড়া বোধহয় খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি আবার দুঃখ প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। রাজধানীর গুলশানে সরাসরি শুনছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য। অগ্রহায়ণের প্রথম দিন থেকে বরেন্দ্র জনপদে শুরু হয় ধান কাটা, মাড়াই। আর এই উৎসব আরও রঙিন করতে বিভিন্ন স্থানে বসে গ্রামীণ মেলা। মেলায় শোভা পায় নানা পণ্যসহ বাহারি সব খাবার। এদিকে জয়পুরহাট ও বগুড়ায় আয়োজন করা হয় মাছের মেলা। নবান্ন মানেই কৃষকের ঘরে গোলা ভরা নতুন ধানের ঘ্রাণ, সঙ্গে ঐতিহ্যবাহী মেলা, ঘরে ঘরে অতিথি আপ্যায়ন। নবান্নের আমেজ লেগেছে নওগাঁয়। পত্নীতলায় বসেছে 7 দিনব্যাপী নবান্ন মেলা। রসকদম, কালোজাম, চমচম, থরে থরে সাজানো এসব মিষ্টি টানছে ক্রেতাদের দৃষ্টি। আর শিশুদের জন্য রয়েছে রঙিন মাটির খেলনা, বাহারি সব প্রসাধনী সামগ্রীর দোকান। এই নবান্ন অনুষ্ঠানে প্রত্যেকটা গ্রামের মানুষের আত্মীয় স্বজনরা এখানে আসে, সবাই মিলে এসে আনন্দ করা হয়। এখানে পঞ্চ মিষ্টি আছে, ছানার মিষ্টি আছে, রসমালাই, তারপর জিলাপি। নবান্ন উৎসবটি জাঁকজমকভাবে প্রতি ঘরে ঘরে আমাদের আনন্দের বার্তা বয়ে যায়। অন্যদিকে জয়পুরহাটে আয়োজন করা হয় বিশাল মাছের মেলা। মেলা ঘিরে আশেপাশের অন্তত 20টি গ্রামে আত্মীয় স্বজন ও জামাই মেয়েদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এ মেলায় দেশীয় মাছ সহ 35 কেজি পর্যন্ত মাছ দিয়ে স্টলগুলো সাজানো হয়েছে। প্রায় কোটি টাকার মাছ বেচাকেনা হয় এই মেলায়। নবান্ন উপলক্ষে আমাদের পাঁচশিরা বাজার প্রতি বছর এরকম মেলা বসে, একদিনের মেলা, এবং আমাদের এখানে প্রায় মনে করেন যে কোটি কোটি টাকার মাছ লেনদেন হয়। এখানে এই মেলা থেকে তারা মাছ ক্রয় করেন, মাছ ক্রয় করে নিয়ে শ্বশুর বাড়িতে যান। তারা আনন্দ ফুর্তির মাধ্যমে সকল আত্মীয় স্বজনকে নিয়ে তারা এটা খাওয়া দাওয়া করেন। নবান্ন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার উথলি এলাকায় দিনভর চলে 100 বছরের ঐতিহ্যবাহী মাছের মেলা। রুই, কাতল, চিতল, বল, বাঘাই সহ বিভিন্ন জাতের মাছ নিয়ে পসরা বসান শতাধিক দোকানি। 5 কেজি থেকে শুরু করে 20 কেজি ওজন পর্যন্ত বিভিন্ন জাতের মাছ কিনতে মেলায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল। তানজিনা তাসনিম, সময় সংবাদ। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটার পৌনে 13 কোটি, চূড়ান্ত তালিকা প্রকাশ। গণভোট নিয়ে এখনো কোনো নির্দেশনা পায়নি ইসি। আপত্তিতে ঝুলে গেল আম জনগণ পার্টির নিবন্ধন। প্রাথমিক শিক্ষকদের বেতন 11তম গ্রেডে দেওয়ার সুপারিশ করে অর্থ বিভাগে চিঠি। গানের শিক্ষক নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেবে পরবর্তী সরকার, আশা উপদেষ্টা। এবং রংপুরে ক্যান্সার আক্রান্ত রোগী বাড়লেও সরকারি হাসপাতালে নেই আলাদা বিভাগ। 16 বছর ধরে নষ্ট রেডিওথেরাপি যন্ত্র, আছে জনবল সংকটও, ব্যাহত চিকিৎসা সেবা। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল মিত্র। জাফর, আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।